Here we see most common vocabularies for body paragraph. অর্থাৎ যখন আপনি আইএলটিএস রাইটিং টাস্ক 1 লিখতে যাবেন তখন সবচেয়ে কমন যেই ভোকাবুলারিজ গুলো প্রয়োজন সেগুলো হচ্ছে এই চার্টের মধ্যে অথবা এই টেবিলের মধ্যে আপনি লক্ষ্য করুন। অ্যাজ এ ভার্ব হিসেবে এইগুলো মানে শুধু যে এইগুলো ব্যাপারটা এরকম না, মানে কোনো কোনো পরিবর্তন বৃদ্ধি পেলে সেই সেন্সে ভার্ব হিসেবে এইগুলো যে কোনো একটি ব্যবহার করবে। আর যদি এরকম হয় নাউন বা নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার করতে হয় তখন আপনাকে এইভাবে নাউন ফ্রেজ তৈরি করতে হবে। অর্থাৎ এই বৃদ্ধির পূর্বে আ রাইজ দেখতে পাচ্ছি, অ্যান ইনক্রিজ দেখতে পাচ্ছি। আবার যদি এরকম হয় যে ঊর্ধ্বমুখী একটি প্রবণতা সেই ক্ষেত্রে অ্যান আপওয়ার্ড ট্রেন্ড। অর্থাৎ এইগুলো হচ্ছে সবচেয়ে কার্যকরী। দ্যাট মিনস যখন আপনি একটা চার্ট, পাই চার্ট, টেবিল ওর যাই বলে, ওকে, গ্রাফ, এইগুলোকে ব্যাখ্যা করতে যাবেন তখন একটা নাম্বার থেকে বা একটা রেশিও থেকে আরেকটি রেশিওর উত্থান পতন ঘটে। তখন যদি এরকম হয় বৃদ্ধি পাওয়া হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি দেখবো, তখন আমরা ভার্ব হিসেবে এইগুলোকে ব্যবহার করতে পারি। যে কোনো একটি ভার্ব এক বা একাধিক দিয়ে রাখার কারণ হচ্ছে আমরা যাতে করে যদি এক বা একাধিকবার মানে ব্যবহার করতে হয় তাহলে রাইজ অর ইনক্রিজ অর আমরা স্কাই রকেটও ব্যবহার করতে পারি অ্যাজ এ ভার্ব হিসাবে। যদিও এখানে ম্যাক্সিমাম ভার্বই হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ বৃদ্ধি অর্থে আমরা এই ইন্ট্রানজিটিভ ভার্ব গুলো ব্যবহার করতে পারি, যদিও এটা ইন্ট্রানজিটিভ ট্রানজিটিভ দুই অর্থে ব্যবহার হয়। এরপরে নাউন বা নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার করতে হলে আমরা জাস্ট এগুলোকে নাউন ফ্রেজ বানিয়ে দিব আর্টিকেল যুক্ত করে অনির্দিষ্ট অর্থে। এরপরে যদি কোনো পরিবর্তন হ্রাস পায় আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে দেখার চেষ্টা করবো কোনো পরিবর্তন যদি হ্রাস পায়, হয় না কোনো একটা পারে চার্টের দেখা গেল যে পরিবর্তন হ্রাস পেয়েছে, সেই ক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে এইগুলো ব্যবহার করব, ডিক্রিজ, ফল। অর্থাৎ এই ভার্ব গুলোর বিপরীত ভার্ব হচ্ছে এইগুলো, ডিক্রিজ, ফল, ডিক্লাইন, ডিক্রিজ, রিডিউস, একই অর্থ, সবগুলোর অর্থ হচ্ছে কমানো। আর এখানকার সবগুলোর অর্থ হচ্ছে বৃদ্ধি, আর এখানকার সবগুলোর অর্থ হচ্ছে কমানো, কমে যাওয়া বা কমে বা নেমে যাওয়া, নামে এই অর্থে গো ডাউন, অর্থাৎ কমে যাওয়া। প্লামেন, প্লাম, প্রো, ডিটোরেট, দ্যাট মিনস এটা একটু ব্যতিক্রম যদিও তারপরেও এটা অনেকটা বোঝায় আর কি, মানে খারাপ হওয়া আর কি এই অর্থে। আবার এইগুলো নাউন বা নাউন ফ্রেজ যখন প্রয়োজন হবে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি, প্র্যাকটিক্যালি দেখলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, অর্থাৎ এগুলোর পূর্বে আমরা দেখতে পাচ্ছি যে আর্টিকেল অনির্দিষ্ট অর্থে ব্যবহার করা হচ্ছে। ওকে, যাই হোক, আমরা আরেকটি ব্যাপার যখন দেখবো যে কোনো পরিবর্তনই হচ্ছে না সেই ক্ষেত্রে, মানে পরিবর্তন একেবারে কাছাকাছি, সেই ক্ষেত্রে আমরা এই ভার্ব গুলোকে ব্যবহার করতে পারি। অর্থাৎ একসাথে যেমন রিমেইন স্টেডি, অর্থাৎ একই রকম থাকা। যদি এরকম হয় একই রকম থেকেছিল তাহলে আমরা পাস্ট করে দিব যে রিমেইন, রিমেইন, স্টেডি, কনস্ট্যান্ট, দ্য সেম, একই অর্থ, স্টেবল, স্ট্যাটিক, আনচেঞ্জ, এই সবগুলোর অর্থই এক। অর্থাৎ যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন, চাইলে তো সবগুলো মনেই রাখতে পারেন, খুবই সহজ, এগুলো তো তেমন একটা কঠিন ব্যাপার না। ওকে, এরপরে আমরা এখানে দেখতে পেয়েছিলাম যদি র্যাপিড চেঞ্জ ঘটে, র্যাপিড চেঞ্জ অর্থাৎ দ্রুত, তাহলে আমরা এইগুলোর যে কোনো একটি ব্যবহার করতে পারি। হয় না অনেক সময় দেখলাম যে একটা রেশিও থেকে আর একটা রেশিও ড্রামাটিক্যালি চেঞ্জ হয়েছে, অর্থাৎ দ্রব্যমূল্যের দাম বা আমরা ধরলাম যে একটা শহরের এক্সপেন্ডিচার, আমরা বলতে পারি যে ইয়ের উপর, কোনো একটি নির্দিষ্ট খাদ্যের উপর ড্রামাটিকলি চেঞ্জ হয়েছে। আবার অনেক সময় দেখবো ড্রাস্টিকলি চেঞ্জ হয়েছে। আবার অনেক সময় দেখবো যে শার্পলি, একই অর্থ, এইগুলোর প্রায় একই অর্থ, বাট আমরা সবচেয়ে যেটাকে ব্যবহার করতে পারি ড্রামাটিকলি ব্যবহার করতে পারি। তারপরে আমরা সিগনিফিকেন্টলি ব্যবহার করতে পারি, অর্থাৎ উল্লেখযোগ্য হারে, এরকম একটা অর্থ দেয়, অর্থাৎ উল্লেখযোগ্য ভাবে। তার মানে এখানকার সবগুলোই আপনি ব্যবহার করতে পারেন। আবারও এগুলো তো অ্যাজ অ্যাডভার্ব সেন্স, আবার আপনি অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে এইগুলোই অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহার করতে পারবেন। হয় না আপনি বললেন যে এখানে একটি ড্রামাটিক চেঞ্জ হয়েছে, আপনি বললেন যে এই রেশিওটি ড্রামাটিক চেঞ্জ দেখাচ্ছে, আপনি বলতেই পারেন
তার মানে আপনি জাস্ট এখানে একটা নাউন ফর্ম যুক্ত করে দিলেন, ড্রামাটিক চেঞ্জ হয়ে গেল, বা র্যাপিড চেঞ্জ হয়ে গেল, সিগনিফিকেন্ট চেঞ্জ হয়ে গেল, কনসিডারেবল। অর্থাৎ আপনি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করবেন, এইগুলোকে সবই এক, মানে অনেকটাই মানে দ্রুত এরকম কিছু বোঝায়। আর এটা হচ্ছে অ্যাডভার্ব সেন্স, অর্থাৎ দ্রুততার সাথে, বা মানে আকস্মিক ভাবে, বা অনেকটা মানে অকস্মাৎ ভাবে, মানে হঠাৎ করেই এরকম, বা দ্রুততার সাথেই। আবারও মডারেট চেঞ্জ বোঝাতে, অর্থাৎ যেগুলো, দেখুন এগুলো কি শুধুমাত্র আইএলটিএস রাইটিং টাস্ক ওয়ান এর জন্য প্রয়োজন ব্যাপারটা এরকম না। আপনার যে কোনো প্রয়োজন হতে পারে, যে কোনো লেখায় প্রয়োজন হতে পারে, হয় না, আপনি ব্যবহার করতেই পারেন। ওকে, এরপরে মডারেট চেঞ্জ, অর্থাৎ যেগুলো গ্রাজুয়ালি ঘটে, হয় না। আপনি বললেন যে একটা সাল থেকে আরেকটা সালের হালকা পরিবর্তন হয়েছে দামের মধ্যে, বা একটা দ্রব্য থেকে আরেকটা দ্রব্যের হালকা পরিবর্তন হয়েছে, বা হালকা পরিবর্তন, এটা ধীরে ধীরে মানে উপরের দিকে যাচ্ছে বা ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা গ্রাজুয়ালি গো ডাউন বলতে পারি, আবার গ্রাজুয়ালি গো আপ বলতে পারি। একই সাথে সিকোয়েন্সিয়ালি, প্রোগ্রেসিভলি, মডারেটলি, এগুলোকে ব্যবহার করতে পারি। আবার অ্যাডজেক্টিভ সেন্সে যদি ব্যবহার করতে চাই, তাহলে এই যে অ্যাডভার্ব গুলোর অ্যাডজেক্টিভ সেন্স হচ্ছে এইগুলো। ওকে, আই থিংক সো ইউ হ্যাভ গট। এরপরে স্টেডলি, কেয়ারলেসলি, এরকম ভাবে আছে। ওকে, যাই হোক, আমরা এখন একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। যেমন ধরুন আপনি ইন্ট্রোডাকশন দিয়েছেন, আমি কিন্তু ইন্ট্রোডাকশন কিভাবে দিতে হয় তা বলেছি। ইন্ট্রোডাকশনের মধ্যে যে একটি ট্রেন্ড আছে, অর্থাৎ একটি ট্রেন্ড সেন্টেন্স দিতে হয় ওভারঅল বোঝাতে, সেটাও বুঝিয়েছি। এখন প্রশ্ন হলো বডি পার্টের জন্য কেন? এখন বডি পার্টে তো আপনি এগুলোকে ব্যাখ্যা করবেন, একটার পর একটা ব্যাখ্যা করবেন, রাইট? অর্থাৎ আপনি যদিও সবগুলো ব্যাখ্যা করা সম্ভব না, এখান থেকে মেজর যে পরিবর্তনগুলো সেগুলোকে আমরা প্রধানত ব্যাখ্যা করতে পারি। ওকে, যদি একটু বলি যে ট্রান্সপোর্ট মোডস ইন ইউরোপিয়ান সিটি 1960 থেকে 2000 সাল, অর্থাৎ 1960 থেকে 2000 সালের মধ্যে যে ট্রান্সপোর্ট মোড আছে একটি ইউরোপিয়ান সিটির মধ্যে, অর্থাৎ ট্রাভেলের জন্য কে কিভাবে, কোনটা কোন ভাবে ব্যবহার হয়েছে। দেখুন, আমরা এখানে একটা ব্যাপার লক্ষ্য করব। ওভারঅল যদি আমরা বলতে চাই, তা হলো 1960 সালে, যেটা এই যে পায়ের যে ব্যবহারটা, সরি টু সে, অর্থাৎ আমরা ফুটের ক্ষেত্রে দুইটা সাল লক্ষ্য করছি, যে 1960 সালে এটা সর্বোচ্চ ছিল। আবারও লক্ষ্য করি যে যেটা 2000 সালে একেবারে কমে গিয়েছে। আবারও এইখানে লক্ষ্য করি যে 2080 সালে এটা কি, 2080 সালে এই পায়ের ব্যবহারটা আরো কমেছে। তার মানে আমরা এখান থেকে একটা ব্যাপার লক্ষ্য করছি, তা হলো যে এই যে পায়ে হাঁটা এজ এ মোড হিসেবে, জাস্ট আমরা একটু ব্যাখ্যা করছি, একটা জাস্ট একটু ব্যাখ্যা করছি, অর্থাৎ, জি হ্যাঁ বলুন। আমি একটু বলবো। জি জি হ্যাঁ বলুন। হ্যালো জি শুনতে পাচ্ছি, বলুন। স্যার, আমি একটু বাংলাতে বলি এটা চারটা। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, সমস্যা নেই। মানে আমি আমি যা বুঝতেছি, মানে এইভাবে কি লেখা যায় নাকি স্যার? মানে আমি স্যার বডি পার্টে লিখতে চাচ্ছি যে, মানে আমি এই বার্ড সাইডে দেখতে পাচ্ছি যে এই কারের যে ব্যবহারটা ট্রান্সপোর্ট সিস্টেমের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। হুম হুম পরবর্তীতে এই ট্রান্সপোর্টের ব্যবহারের ক্ষেত্রে ফুডের ব্যবহারটা দেখা যাচ্ছে। আর হুম। থার্ড নাম্বারতে এই বাইক এবং বাসেরটা এই কাছাকাছি আর কি। ওকে, এটা ব্যবহার দিয়ে স্যার, তারপর আমি যদি সময় থাকে আলাদাভাবে, মানে পরে ফুডের ব্যবহার বাইকের আলাদাভাবে ব্যাখ্যা করতে চাচ্ছি আর কি। 1960 সালে মানে যে ফুটের যে ব্যবহার একটা ব্যাপার এটা। কি, শুনুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি এই যে যে যতগুলো মোড আছে সবগুলোই যদি ব্যাখ্যা করেন, তাহলে কিন্তু আপনি সময় পাবেন না, এক। আর হচ্ছে আরেকটা হচ্ছে আপনার তখন ওয়ার্ড কাউন্টের একটা ব্যাপার আছে, ঠিক আছে? এই জন্য মেজর যে চেঞ্জ গুলো আছে এইগুলোকে ব্যাখ্যা করতে হবে। স্যার আমার এখন কথাটা বুঝতে আমি পারছেন? বলতে চাচ্ছি কি, দেখেন মেজর আমার পরিবর্তন। সেন্টেন্স যদি বড় না হয়, মানে বড় লিখতে, তখন তো আমাকে দেড়শো পূরণ করতে হবে, ঠিক না? ওকে 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 ওকে, হ্যাঁ ওকে। তখন তো আমি এইখানে এইখানে যে এই হুম, যে যে একটা পরিবর্তন আছে, আপনি সবচেয়ে মেজর যে দুইটা আছে এই দুইটা পরিবর্তনকে প্রথমে দেখাবেন, ঠিক আছে? দেখুন, এই ব্যাপারটা একটু লক্ষ্য করুন, এটা কিন্তু এদিক থেকে উঠে গিয়েছে, অর্থাৎ
তার মানে হচ্ছে আমরা এটা বলতে পারি এই যে হাঁটার যে ব্যাপারটি আছে এটা কিন্তু একেবারে গ্রাজুয়ালি কমেছে। তার মানে এটা কিন্তু একটা বাক্য তৈরি করতে পারি, অর্থাৎ হাঁটার ব্যাপারটি গ্রাজুয়ালি কমেছে। বুঝতে পারছেন কি? আবারও আমরা কারের ব্যাপারটা যদি লক্ষ্য করি, তাহলে এটা মানে কি এটার ব্যবহারটা গ্রাজুয়ালি বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে, জি স্যার। এটা কিন্তু গ্রাজুয়ালি বৃদ্ধি পেয়েছে। ওকে, এখন আসুন, এখানে আরেকটি ব্যাপার আছে। তা হলো আপনি যদি বলতে চান, তাহলে আমরা এইখানে বাসের যে ব্যবহারটা আছে যদি এটা বর্ণনা করতে যাই, তাহলে আপনি এটা বলতে পারেন যে বাসের ক্ষেত্রে যে অ্যাজ এ মোড হিসাবে ট্রাভেলিং এর জন্য যেটা হয়েছে, অর্থাৎ 1960 এবং 2000 সালের মধ্যে তেমন পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে না। এটা কিন্তু আপনি বলতেই পারেন। অথবা আপনি বলতে পারেন যে এটা একটা স্লাইড চেঞ্জ, মানে হালকা পরিবর্তন। দ্যাট মিনস অ্যাজ এ মোড হিসাবে 1960 সালেও মানুষ যেটা ব্যবহার করতো, এটা ফ্রাঙ্কলি আপনি যত সহজভাবে উপস্থাপন করতে পারেন। আমি বাংলায় বলছি যেহেতু আপনি বললেন। আবারও 2000 সালও প্রায় কাছাকাছি। তার মানে আপনি যদি এখানে রেশিও উল্লেখ করতে চান, তাহলে এখানে উল্লেখ করে দিতে পারেন যে মোর দ্যান 15, লেস দ্যান 20। 1960 সালে এত পার্সেন্ট ব্যবহার করা হতো। আবারও 2000 সালে আমরা লক্ষ্য করছি যে এটা কি, ওকে হ্যাঁ, মোর দ্যান 50, তার মানে কাছাকাছি। রাইট, এটা কিন্তু আমরা লক্ষ্য করছি। তবে একটা ব্যাপার লক্ষণীয়, আপনি কিন্তু আবারও এটাও বলতে পারেন যে 1980 সালে বিশেষ করে আমরা যেটা লক্ষ্য করছি যে 1980 সালে ফুটের ব্যবহার, বাইকের ব্যবহার, কারের ব্যবহার, বাসের ব্যবহার, আমরা 1980 সালের দিকে এই চারটা ব্যবহারটাই কিন্তু আমরা দেখি যে কিছুটা ঊর্ধ্বমুখী একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে না? মানে দেখুন তো এই দিক থেকে। তার মানে জি আপনি স্যার, জি এটাকে স্যার, বলতে এটাও পারেন বোঝাচ্ছিলাম। যে আপওয়ার্ড একটা ট্রেন্ড। এইটা 1980 সালে ঘটেছে, আপওয়ার্ড ট্রেন্ড অর্থাৎ ঊর্ধ্বমুখী। দেখুন এই একটা ব্যাপার দেখুন, অর্থাৎ এটাকে আপনি বলতে পারেন যে আপওয়ার্ড একটি ট্রেন্ড, অর্থাৎ ঊর্ধ্বমুখী একটি গতি। ঠিক আছে, এটা লক্ষ্য করা যাচ্ছে। সেটা অ্যাজ এ মোড হিসেবে দ্যাট মিনস আমরা বলতে পারি এই যে চার ধরনের ওয়াকিং, বাইক, কার এবং বাস অ্যাজ এ মোড হিসেবে এখানে ব্যবহার হয়েছে। ওকে, অর্থাৎ এইটা একটা আপওয়ার্ড ট্রেন্ড, এটাও কিন্তু আপনি বলতে পারেন। ব্যাপারটা হচ্ছে এইটাকে দিয়ে আপনি বর্ণনা করলে, যদি আপনি পুঙ্খানুপুঙ্খ রূপে প্রতিটা ব্যাপার বর্ণনা করেন তাহলে অনেক চলে আসবে। মানে আপনি একবার যদি বুঝতে পারেন তাহলে এগুলো আপনার শেষ হবে না লেখা। বুঝতে পারলেন? কারণ এগুলো দেখে দেখে আপনাকে ব্যাখ্যা করতে হবে, এখানে অতিরিক্ত কিছুই দরকার হচ্ছে না। এরপর যদি স্যার, আরেকটি ব্যাপার লক্ষ্য করে দেখুন, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, আপনার প্রশ্নটা স্যার, বলুন। প্রত্যেকটা ক্ষেত্রে কি এই পার্সেন্টেজ দিতে হবে? আহ সরি, উল্লেখ করে আসলে দিতে হবে, মেনশন পার্সেন্টেজের করে দিতে হবে ব্যাপারটা নাকি? কি শুনুন, পার্সেন্টেজের ব্যাপারটা যখন আপনি উল্লেখ করবেন, আমি বলছি প্রতিটা পার্সেন্টেজ আপনি উল্লেখ করলে এখানে পার্সেন্টেজ হচ্ছে কত দেখতে পাচ্ছেন, অনেক। তার মানে হচ্ছে এটাও একটা পার্সেন্টেজ, জি এটাও স্যার। পার্সেন্টেজ, এটাও পার্সেন্টেজ, এত পার্সেন্টেজ উল্লেখ করলে আপনি তো লেখা শেষ হবে না, অর্থাৎ আপনি তো লেখাটাকে শেষ করতে পারবেন। এই জন্য আপনাকে বলেছি মেজর পার্সেন্ট, অর্থাৎ এইটাকে উল্লেখ করতে পারেন, আবারও এইটা উল্লেখ করতে পারেন, আর আরেকটা হচ্ছে এই দিকে এটা করতে পারেন। এই তো হয়ে গেল, এই তিনটা ব্যাখ্যা করলেই তো আপনার মোটামুটি মানে শেষ হয়ে যাচ্ছে। কারণ এই তিনটার মধ্যে এখানে কতগুলো পার্সেন্টেজ আছে, আবার এইখানেও দেখতে পাচ্ছি এইখানেও কতগুলো পার্সেন্টেজ, অর্থাৎ আমরা কারের ব্যবহারটা 2060 সালে যেটা লক্ষ্য করলাম যে মাত্র 5, সেটা আমরা এইভাবে বলতে পারি যে সেটা 2000 সালে এসে কত হয়ে গিয়েছে, আমরা বলতে পারি যে প্রায় 8 গুণ বৃদ্ধি পেয়েছে। হতেই পারে আপনি যদি এটা বলেন যে কারের ব্যবহারটা 2000 সালে এসে 8 গুণ বৃদ্ধি পেয়েছে, তার মানে আপনি কি 8 গুণ দিয়ে দিবেন, 8 ফোল্ড দিতে পারে। আবার অনেক সময় আপনি এটাকে অন্যভাবে ব্যাখ্যা করতে পারেন, সরাসরি এই পার্সেন্টেজও দিতে পারেন, আবার বলতে পারেন যে 8 গুণ বৃদ্ধি পেয়েছে, বলতেই পারেন। আবারও দেখুন, আমরা যদি দেখি এটাকে যদি ব্যাখ্যা করি, দেখুন এই জন্য কিন্তু আমি বলেছি যে মেজর গুলো ব্যাখ্যা করি। যে পায়ে হাঁটা মানে হাঁটা, যেটা ওয়াকিং, এইটা 1960 সালে ছিল নিয়ারলি, ওকে নিয়ারলি 35%। ওকে, যেটা আবারও লক্ষ্য করা যাচ্ছে যে 2000 সালে এসে সেটা কমে কত হয়েছে, কমে দেখি হয়েছে স্যার, লেস দেন নিয়ারলি 10। 10%, লেস দেন টেন লেস দেন পার্সেন্ট 10। লেস দেন 10%। তার মানে আপনি এটাকে কিন্তু লেস দেন 10% না বলে এটাকে এটাও বলতে পারেন
যে এটা প্রায় নিয়ারলি মোর দেন থ্রি ফোল্ড ডিক্রিজ হয়েছে। তার মানে হচ্ছে আপনি এটাকে বলতে পারেন 3 গুণ কমেছে, এটাও বলতে পারেন। আবার আপনি বলতে পারেন যে লেস দেন 15 হয়েছে। তার মানে হচ্ছে এটি ভাষা কিন্তু কয়েকটা। আপনি কিন্তু এই ভাষায় বলতে পারেন, ওই ভাষায় বলতে পারেন। আপনি যে ভাষায় প্রকাশ করেন না কেন, আপনার এই লেখাটা যেটা আছে এটাকে বোঝাতে হবে যে আপনি এটা উপস্থাপন করতে পারতেছেন। অর্থাৎ সরাসরি না দিয়ে হয় না, একটু এদিক ওদিক করে দেওয়াটা জরুরি, কারণ সরাসরি হলে তো আপনার নিজের ব্যাখ্যা তো কিছু হলো না। আপনি যদি বলেন আহ এরকম ভাবে যদি ব্যাখ্যা করেন যে পায়ে হাঁটাটা 10%, আবার যদি বলেন যে আমরা দেখতে পাচ্ছি এইখানে 1900 কত 80 সালে পায়ে হাঁটাটা মোর দ্যান 15%, আবার এটা যদি এইভাবে বলেন তাহলে তো এটা তো সরাসরি ব্যাখ্যা হয়ে গেল। এখানে তো আপনার নিজের কোনো ইয়া নাই, মানে ক্রিয়েটিভিটির ব্যাপারটা নেই। মানে ক্রিয়েটিভিটি বলছি না আমি, এইদিকে তো ক্রিয়েটিভিটির প্রয়োজন নাই, কিন্তু আপনি যে একটা ব্যাখ্যার ব্যাপার আছে যেটাকে বলে হচ্ছে কোহেরেন্স, ওর আমরা বলতে পারি সঙ্গতি। ওকে, যেখানে একটু কিছু ব্যাপার থাকবে যে এই লেখাটাকে অর্থাৎ এই উপস্থাপনাটাকে দারুণ ভাবে একটা লুকিং দিবে। তো এখন সেই ব্যাপারটার জন্য আপনি এরকম কিছু মেজর পরিবর্তন লক্ষ্য করবেন। ওই যে বললাম এই ভাষাটা ব্যবহার করবেন, যে আমরা এটা এত সাল এটা দেখলাম, যেটা 35% দেখলাম, সেটা আবারও দেখলাম যে 2000 সালে এত গুণ কমে গিয়েছে। অর্থাৎ এটাকে আপনি কি বলতে পারেন, এটাকে আপনি যদি এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেন যে এটা হচ্ছে ডাউনওয়ার্ড ট্রেন্ড, ডাউনওয়ার্ড ডাউনওয়ার্ড ট্রেন্ড। অর্থাৎ আপনি যদি এরকম একটি ফ্রেজ ব্যবহার করেন, অর্থাৎ আপনি এটা লক্ষ্য করতে চাচ্ছেন, কি লক্ষ্য করলেন যে এটা ডাউনওয়ার্ড ট্রেন্ড আছে, অর্থাৎ এটা কমতেছিল। তার মানে 1960 থেকে 2000 সালে এটা এসে আরো কমেছে, তার মানে বৃদ্ধি পায়, আর এটা বেড়েছে। ওকে, আর বাসের ব্যবহারটা আপনি এভারেজ বলতে, যে এটা এভারেজ বলা যায় এরকম সেন্সে। যদিও এভারেজ বলে আপনি এটাও বলতে পারেন শুধুমাত্র 60 সালের দিকে লক্ষ্য করা গিয়েছে যে এটা বৃদ্ধি পেয়েছে। তার মানে দেখুন এটাকে কত ভাবে ব্যাখ্যা করা যায়, অনেক ভাবে ব্যাখ্যা করা যাচ্ছে। তবে এখানে একটা প্রশ্ন আছে, আমি তো অনর্গল বলে গেলাম, বাংলায় বলে গেলাম, এখন ইংরেজিতে লেখার সময় আপনি কি? দেখুন আপনি যদি স্ট্যান্ডার্ড ইংরেজি না পারেন তাহলে আপনার কাছে থাকা যে একেবারে মানে যতটুকু জানেন নর্মাল যে ইংরেজি আছে আপনাকে তো ওভারকাম করতে হবে এই সমস্যাটা, ওইগুলো দিয়ে ব্যাখ্যা, যেগুলো আছে এগুলো দিয়ে ব্যাখ্যা করুন, অর্থাৎ ব্যাখ্যা করার ভাষাটা বুঝুন। আমি কিন্তু স্পেসিফিকলি ব্যাখ্যা করার ভাষা আপনার এইখানে উল্লেখ করে দিয়েছি, নির্দিষ্ট করে, যে বৃদ্ধি পেলে আপনি কোনগুলো ব্যবহার করবেন আর কমে গেলে কোনগুলো ব্যবহার করবেন, তাহলে হয়ে গেল। আসলে ম্যাক্সিমাম বার চার্ট, পাই চার্ট বা আপনি যাই বলেন না কেন, সে ম্যাক্সিমামই এইভাবে ব্যাখ্যা, শুধুমাত্র ম্যাপ এবং যে ব্যাপারটি আছে এটা ছাড়া ম্যাক্সিমামই এইরকম ব্যাখ্যা। তার মানে আপনি যদি দু একটা ব্যাপার ভালোভাবে রপ্ত করেন, বুঝতে পারেন, তাহলে তো আমি মনে করি যে আপনার এই সমস্যা অনেকাংশে লাঘব হবে। বুঝতে পারছেন? অর্থাৎ এই দেখুন, এটাকে ব্যবহার করলাম, তারপর এটাকে ব্যবহার করলাম। আপনি যদি চান যে হ্যাঁ একটু উন্নতি ঘটেছে, মানে আপনি বলতে চাইলেন, সেই ক্ষেত্রে কিন্তু অ্যান ইমপ্রুভমেন্ট, অর্থাৎ আহ, আহ, কিছুটা উন্নতি ঘটেছে বা একটু উন্নতি ঘটেছে, তখন ইমপ্রুভমেন্ট দিতে পারেন। মানে আপনি চাইলে নাউন ফ্রেজ ব্যবহার করতে পারেন, আবার চাইলে সরাসরি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন। এই হচ্ছে ব্যাপার। দেখুন আপনি নিজে প্র্যাকটিস করুন, নিজে বোঝার চেষ্টা করুন, এরপরে আপনার প্রতিটা প্র্যাকটিস আপনি লেখার পর আমাকে পাঠিয়ে জাস্ট এনাফ। আমি চেক করব যে আপনার লেখাটা কেমন হলো, আমি চেক করব আপনার লেখাটা কোথায় ইমপ্রুভ করা দরকার, জাস্ট এনাফ। এই যে প্রশ্নটি আছে, দেখুন আমি সিম্পলি আপনাকে একটু বলছি, এই যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটির পরিপ্রেক্ষিতে এটা দেখে আপনি প্রায়, যদি আমি 100 জনকে বলি তাহলে 100 জনের লেখাই 100 রকমই হবে। সত্য কথা, 100 রকমই হবে, কারণ এটাকে অনেক ভাবে ব্যাখ্যা করা যায়। এখন কেউ যদি আপনাকে নির্দিষ্ট রুলস রেগুলেশনের মধ্যে ফেলে একভাবে ব্যাখ্যা করা শিখিয়ে দেয়, তাহলে আপনি যদি এটা পরীক্ষার হলে গিয়ে না পান, সমস্যা হবে না তখন? এই জন্যই বলছি আপনি অনেক ভাবে ব্যাখ্যা যে করা যায় এই সেন্সটা মাথায় রাখুন, তাহলেই দেখবেন যে আপনি এগুলোকে ওভারকাম করতে পারছেন। ঠিক আছে, আমি সবার লেখা দেখ, ঠিক আছে, আপনারা সবাই আমাকে লেখা পাঠাবেন, আমি যদি না দেখি তখন আপনি অভিযোগ দেখে নিন। হয়তো বা একটু এদিক ওদিক হবে, সময়ের ব্যাপার, কারণ
বুঝেন তো ব্যস্ততার ব্যাপার আছে। তবে আমি সবার লেখা দেখবো, আপনার কোথায় ল্যাকিংস আছে, কোথায় গ্যাপ আছে, সেগুলোকে বোঝার চেষ্টা করবো। আশা করছি বুঝতে পেরেছেন, রাইট? ওকে, আপনাদের জন্য একটি কাজ আমি আগেই দিয়ে দিই, এরপরে টুকটাক অন্য ব্যাপার নিয়ে আমরা কথা বলবো। আপনার জন্য কাজ থাকবে এইটা। আমি যেহেতু এখানে আগে দিয়ে রেখেছি, এই জন্য আসলে নতুন করে আর চাচ্ছি না দিতে, কারণ আমি এইগুলো কিন্তু এক জায়গা থেকে নেওয়া অথবা ওয়েবসাইট থেকে নেওয়া, মেবি আমি উল্লেখ করে দিয়েছি, সরি টু সে। এটা আমি প্রথমে উল্লেখ করা দরকার ছিল, কারণ যেহেতু আমার নিজের না, সুতরাং যদিও আমি উল্লেখ করে দিয়েছি, তারপর আমি একটু বলে দিচ্ছি যে কোথা থেকে নেওয়া। আপনারা এই দুইটা সাইটে গেলে আরো বিস্তারিত পাবেন, যদি চান যে না আমরা আরো বিস্তারিত দেখতে চাই। তো এটাতে আমি একটু বলেই দিচ্ছি। ও হ্যাঁ, এইখানে আছে দেখুন তো, ielsmentors.com, এখান থেকে কিছু নেওয়া, আর প্রশ্ন প্যাটার্নটা নেওয়া আরেক জায়গা থেকে, যদিও এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না কোথা থেকে নেওয়া। যাই হোক, আমি এটা উল্লেখ করে দিব। জি, এই ব্যাপারগুলোকে আপনি যদি ভালোভাবে একটু রপ্ত করে, আমি যেখান থেকে নেই না কেন বা যেইখান থেকে সংগ্রহ করি না কেন, ব্যাপারগুলো তো একই। মানে এগুলো আমি যদি একটা বানাইতে চাই, সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য ওয়েবসাইট থেকে নেওয়া। তবে ব্যাখ্যাটা কিছু সংযোজন বিয়োজন এটা আমি করছি। এই হলো ব্যাপার। আশা করছি বুঝতে পেরেছেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি। আপনি এখন প্র্যাকটিস করবেন, আপনার কাজ হচ্ছে প্র্যাকটিস করা এবং আমাকে সেইগুলো পাঠানো। আপনার যে ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটিগুলো আমি সংশোধন করে দিব, যে এখানে আপনার ইমপ্রুভ করা দরকার, এখানে আপনি একটু ঠিক করতে পারেন, এখানে একটু ভালো করতে পারেন, এখানে এটা হয়েছে, এগুলো আমি বলে দিব। ঠিক আছে? ওকে, আপাতত আপনাকে কাজ দিয়ে দিচ্ছি। কাজ হচ্ছে, কাজটি হচ্ছে এটা, জানিয়ে দিবেন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে তাকে আর সঞ্জিদা আপনি গ্রুপে বলে দিবেন যে এটা পরবর্তী ক্লাসের কাজ। ঠিক আছে? অনেকে আসলে মনে করে যে ব্যাপারগুলো খুবই সিম্পল মনে করে ফেলছেন। যাই হোক, যার প্রয়োজন, যারা আইএলটিএস পরীক্ষা দিবেন তাদের তো এগুলো অবশ্যই অবশ্যই করতে হবে, তাদের হিসাব আলাদা থাকে। ওকে, এইটারও এখানে কিন্তু ব্যাখ্যা আছে, আপনি চাইলে এটা পড়েও বুঝতে পারেন, কয়েক ধরনের লেখা আছে। কিন্তু আপনার লেখাটা এটা হচ্ছে ভিন্ন হয়ে যাবে অটোমেটিকলি আপনি যখন লিখতে যাবেন, কারণ এটা তো আপনার সেন্স দিয়ে লিখবেন। প্রথমে আপনি একটু দেখে নিতে পারেন, বুঝে নিতে পারেন যে আসলে কিভাবে লেখা যায়, কিভাবে ব্যাখ্যা আছে। এরপরে আপনি আপনার ভাষায় এই এই লেখাটাই দেখে দেখে লিখবেন, অর্থাৎ দেখে দেখে এটাকে ব্যাখ্যা করবেন। এইখানে প্রশ্নটা দেওয়া আছে আর এটা দেখে দেখে আপনি ব্যাখ্যা করবেন। আশা করছি যে আপনি কাজটি করবেন এবং আপনি কাজটি আর তাকে আর শান্তিতে আপনি অবগত করে দিবেন। ঠিক আছে?